আর যে টপিকটা পড়াচ্ছি সেটা হচ্ছে এনজাইম। এনজাইম সম্বন্ধে কোনো রকম কারো কনসেপ্ট? হালকা ওটা এই 11-এ মনে আছে। তাহলে 2 নম্বর কথা বললাম বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, একটা বললাম এনজাইম সবসময় একটা স্পেসিফিক টেম্পারেচারে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি শো করে, যাকে বললাম অপটিমাম টেম্পারেচার। 2 নম্বরে বললাম বায়োলজিক্যাল ক্যাটালিস্ট মানে এনজাইমগুলো সেল থেকে সেল সিনথেসাইজড কিছু মেটেরিয়াল হয়, সেল সিনথেসাইজড হাইড্রোকার্বন কন্টেইনিং মেটেরিয়াল, যারা কি করে, যার প্রেজেন্সে কোনো এনজাইম কোনো রিয়াকশনের রেট ইনক্রিজ করে কিংবা ডিক্রিজ করে, তাকে আমরা বলি বায়োলজিক্যাল এনজাইম। জেনারেলি এনজাইমের প্রেজেন্সে ডিক্রিজ করে না, এটা একটু এক্সেপশনাল। এনজাইম সবসময় অ্যাক্টিভিটি বাড়ায়, এনজাইম কোনোদিন অ্যাক্টিভিটি কমায় না। বায়োলজিক্যাল ক্যাটালিস্ট যখনই আসবে সে সবসময় আমাদের অ্যাক্টিভিটিকে বাড়ায়, সবসময় যে কোনো রিয়াকশনের অ্যাক্টিভিটি বাড়ায়। তাহলে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট আর এমনি ক্যাটালিস্টের মধ্যে, ইনঅর্গানিক ক্যাটালিস্টের মধ্যে পার্থক্য হচ্ছে ইনঅর্গানিক ক্যাটালিস্ট কিন্তু রিয়াকশন রেট বাড়াতেও পারে কমাতেও পারে, বাড়ালে তাকে বলে পজিটিভ ক্যাটালিস্ট, কমালে বলে নেগেটিভ ক্যাটালিস্ট। কিন্তু এনজাইমের ক্ষেত্রে কিন্তু এনজাইম সবসময় পজিটিভ ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। তাহলে এনজাইম ইজ দ্য বায়োলজিক্যাল পজিটিভ ক্যাটালিস্ট, এটা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। এনজাইম জেনারেলি রিয়াকশন রেটকে সবসময় বাড়ায়। এবার আসি 3 নম্বর কথা। 3 নম্বর কথা বলার আগে আমি বললাম কিছু জিনিস জানতে হয়, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, নন কোভ্যালেন্ট বন্ড কি। একটা মলিকিউল সাপোজ ধরলাম এর বাইরের কক্ষে ইলেকট্রন আছে, বি এরও বাইরের কক্ষে ইলেকট্রন আছে। সাপোজ ধরলাম এর বাইরের কক্ষে ইলেকট্রন আছে 7টা, 2, 3, 4, 5, 6, 7টা। এর বাইরের কক্ষে ইলেকট্রন আছে 7টা, 7 দরকার নাই, ধরলাম এর বাইরের কক্ষে আছে একটা, একটা। এক্ষেত্রে কি হয়, এ থেকে একটা ইলেকট্রন বি কে শেয়ার করে, এখান থেকে একটা ইলেকট্রন চলে আসে কোথায়, এখানে, আর এই ইলেকট্রনটা শেয়ার করে এখানে। দিয়ে কি হয়, এখানে একটা ইলেকট্রন পেয়ার তৈরি হয়, ইলেকট্রন পেয়ার তৈরি হয়। যখন এ চলে এলো, যখন ইলেকট্রন পেয়ার তৈরি হলো, খেয়াল কর, সেই টাইমে এও এখানে শেয়ার করে দিল। যখন ইলেকট্রন পেয়ার তৈরি হয় তখন এও এই ইলেকট্রনগুলোকে নিজের হিসাবে কাজ করে, এও এটাকে নিজের হিসাবে কাজ করে। সেক্ষেত্রে যখন এই দুটোকে এ নিজের হিসাবে কাজ করে, এর দেখ বাইরের কক্ষে 8টা ইলেকট্রন ফুলফিল হয়ে যায়, বি এর ক্ষেত্রে 2টো হয়ে যায়। আমরা ছোটবেলায় পড়েছিলাম কোনো মলিকিউলের বাইরের কক্ষে যদি 2টো ইলেকট্রন থাকে, ফার্স্ট কক্ষে, সেকেন্ড কক্ষে 8টা ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে তারা স্টেবল মলিকিউল হয়। এইভাবে দুটো মলিকিউল স্টেবল মলিকিউলে চলে আসে এবং দুটো মলিকিউল অ্যাটাচ হয়ে এদের মধ্যে একটা বন্ড, এটাকে আমরা বলি একটা বন্ড তৈরি করছে, বন্ড, এই বন্ডটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। তা দুটো মলিকিউল যখন ইলেকট্রন শেয়ার করে, যে এবং সেই শেয়ারিং ইলেকট্রনটাকে দুজনেই ইউজ করে যে বন্ড ফর্ম করে, সেই বন্ডটাকে আমরা বলি সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। মানে আরেকটা জিনিস হয়, সাপোজ ধরলাম অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ, যার বাইরের কক্ষে সব সময় একটা নোন পেয়ার ইলেকট্রন থাকে, এর জন্য এর নেগেটিভ চার্জ সবসময় শো করে। পাশে একটা হাইড্রোজেন মলিকিউল আছে, তার মধ্যে সে সবসময় স্লাইটলি পজিটিভ চার্জ শো করে। এবার এদের মধ্যে কোনো রকম ইলেকট্রন পেয়ারিং নেই, কিন্তু এদের মধ্যে একটা স্লাইটলি নেগেটিভ পজিটিভ চার্জের জন্য একটা স্লাইটলি ইন্টারঅ্যাকশন ফোর্স তৈরি হয়। এই ইন্টারঅ্যাকশন ফোর্সটাকে আমরা বলি নন কোভ্যালেন্ট বন্ড। তার মানে যখন দুটো ইলেকট্রন সরাসরি পেয়ার ক্রিয়েট করে যখন বন্ড তৈরি করে তাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। আর যখন কোনো রকম ইলেকট্রন শেয়ারিং ছাড়াই দুটো মলিকুলের মধ্যে যখন স্লাইটলি ইন্টারঅ্যাকশন ফোর্স অ্যারাইজ হয়, সেই স্লাইটলি ইন্টারঅ্যাকশন ফোর্সটাকে আমরা বলি নন কোভ্যালেন্ট বন্ড।
ওকে। আর একটা বন্ড হয় আয়নিক বন্ড। আয়নিক বন্ডটা জেনারেলি আমাদের হিউম্যান বডি বা অর্গানিজমের মধ্যে শো করে না। অর্গানিজমের মধ্যে সবসময় এই দুটো বন্ডই কাজ করে, কোভ্যালেন্ট বন্ড আর নন কোভ্যালেন্ট বন্ড। আমাদের হিউম্যান অর্গানিজম বা আদার যে অর্গানিক মেটেরিয়াল গুলো আছে তার মধ্যে অলওয়েজ এই দুটো বন্ড কাজ করে, অর্গানিক এই কোভ্যালেন্ট আর নন কোভ্যালেন্ট বন্ড। এই দুটো বন্ডের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কথাবার্তা সেটা হলো কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে মোর স্ট্রং বন্ড রাদার দ্যান নন কোভ্যালেন্ট বন্ড, আর নন কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে উইক বন্ড। হ্যালো, হ্যালো। তা যে কথাটা বলছি, নন কোভ্যালেন্ট কোভ্যালেন্টের মধ্যে কম্পারিজন করলে দেখবো কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর জন্য ক্রিয়েট করে, নন কোভ্যালেন্ট বন্ডটা ইলেকট্রন শেয়ার না করেই ক্রিয়েট হয়। কোভ্যালেন্ট বন্ডের গুলো হচ্ছে মোর স্ট্রং দেন নন কোভ্যালেন্ট বন্ড, আর নন কোভ্যালেন্ট গুলো হচ্ছে লেস স্ট্রং। নন কোভ্যালেন্ট বন্ডগুলো ইজিলি ব্রেক করে যায় এনভায়রনমেন্ট চেঞ্জের সঙ্গে সঙ্গে, লাইক টেম্পারেচার চেঞ্জ, পিএইচ চেঞ্জ, মেকানিক্যাল ফোর্স, এই সমস্ত কারণে ইজিলি নন কোভ্যালেন্ট বন্ডগুলো ব্রেক করতে পারে। কিন্তু কোভ্যালেন্ট বন্ডগুলো ইজিলি ব্রেক করে না। কোভ্যালেন্ট বন্ডগুলোকে ব্রেক করতে গেলে যে রিকোয়ারমেন্টটা দরকার পড়ে, যার প্রয়োজন হয়, আমি যদি এই ধরলাম এ আর বি কোভ্যালেন্ট বন্ডে অ্যাটাচ আছে, এই এ আর বি কে যদি আমার সেপারেট করতে হয় তখনই আমার যার প্রয়োজন পড়ে সেইটা হচ্ছে এনজাইম। এতগুলো কথা বলার পিছনে এটাই মেন উদ্দেশ্য, এনজাইম অলওয়েজ পার্টিসিপেট ইন কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডে পার্টিসিপেট করে, কোভ্যালেন্ট বন্ডে কিসের? আইদার ফরমেশন অর ব্রেকিং। কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করতে অথবা ব্রেকিং করতে অথবা ব্রেক করতে, ভাঙতে, কোভ্যালেন্ট বন্ডটা ফরমেশন করতে আইদার ফরমেশন অর ব্রেকিং, এনজাইম আর পার্টিসিপেটস ইন কোভ্যালেন্ট অনলি কোভ্যালেন্ট বন্ড ফরমেশন অর ব্রেকিং রিয়াকশন। কোভ্যালেন্ট বন্ড ফরমেশন কিংবা ব্রেকিং রিয়াকশনে শুধুমাত্র এনজাইম পার্টিসিপেট করে, নন কোভ্যালেন্ট বন্ড ফরমেশনে এনজাইম কোনোভাবে পার্টিসিপেট করে না। ওকে। তাহলে এতগুলো কথা বলার পিছনে মেইন যে পয়েন্টটা চলে এলো সেটা হচ্ছে এনজাইম অলওয়েজ পার্টিসিপেটস ইন কোভ্যালেন্ট বন্ড ফরমেশন আর ব্রেকিং। তার মানে এনজাইমের অ্যাক্টিভিটিটা কোথায়? সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন অর ব্রেকিং। কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করতে কিংবা ব্রেক করতে এই দুটো কাজেই এনজাইম পার্টিসিপেট করে। 4 নম্বর ক্রাইটেরিয়া, প্রথমে যেমন বলেছি স্পেসিফিক টেম্পারেচার, এনজাইম কিন্তু স্পেসিফিক টেম্পারেচার ছাড়াও স্পেসিফিক পিএইচেও অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম শো করে। তাই ওখানে যে স্পেসিফিক টেম্পারেচারে অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম শো করছে তাকে যেমন অপটিমাম টেম্পারেচার বললাম, সেরকম পিএইচ এর ক্ষেত্রেও একই কথা আসবে। যদি আমি আইদার পিএইচ বলি সেক্ষেত্রে নাম কি হবে? অপটিমাম পিএইচ। অপটিমাম পিএইচ বা অপটিমাম টেম্পারেচার কথার অর্থই হলো কোনো এনজাইম যে পিএইচ এ তার ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি শো করবে। অপটিমাম পিএইচ indicate a pH scale where any enzyme show its maximum activity। মানে অপটিমাম পিএইচটা এনজাইমের এমন একটা স্কেলকে শো করে, এমন একটা ভ্যালুকে শো করে যে ভ্যালুতে এনজাইমের অ্যাক্টিভিটিটা ম্যাক্সিমাম শো করে। অপটিমাম টেম্পারেচার তাই এটা এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে এনজাইম অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম শো করে। বায়োলজিক্যাল ক্যাটালিস্টের ক্ষেত্রে কি বললাম? এনজাইম সবসময় পজিটিভ বায়োলজিক্যাল ক্যাটালিস্ট হিসাবে রোল প্লে করে ইন। 4 নম্বর ক্ষেত্রে আসছি, এনজাইম সবসময় একটা স্পেসিফিক এনজাইম সবসময় একটা
স্পেসিফিক সাবস্টেটের উপর কাজ, এনজাইম যার উপরে কাজ করে তাকে আমরা বলি সাবস্টেট। এনজাইম যার উপরে কাজ করে তাকে আমরা বলি সাবস্টেট। সাপোজ ধরলাম এটা একটা এ, এটা একটা বি, এনজাইম এর উপর কাজ করছে, এ কে বি তে কনভার্ট করছে। এই রিয়াকশনের ক্ষেত্রে একে আমরা কি বলবো, নর্মাল ভাষায় রিয়াক্ট্যান্ট বলি, রিয়াক্ট্যান্ট বলি। যে রিয়াক্ট্যান্টের উপর এনজাইম কাজ করে সেই রিয়াক্ট্যান্টটাকে স্পেশাল একটা ভাষা দিয়ে নাম বলা হয়, বায়োলজিক্যাল টার্ম। এই রিয়াক্ট্যান্টটাকে আমরা বলি সাবস্ট্রেট। সাবস্ট্রেট কি, সাবস্টেন্সটা হলো এমন একটা মেটেরিয়াল যার উপরে এনজাইম অ্যাক্ট করে আর রিয়াকশনটা কন্টিনিউ করে, সেই মেটেরিয়ালটাকে আমরা কি বলবো, সাবস্ট্রেট। তো সাবস্ট্রেট হলো একটা মেটেরিয়াল যার উপরে এনজাইম অ্যাক্ট করে। এবার এই সাবস্ট্রেটটা স্পেসিফিক। কি স্পেসিফিক? একটা নির্দিষ্ট এনজাইম সবসময় একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপরই কাজ করে। আমি একটা এনজাইম বললাম, সাপোজ ধরলাম আমি একটা এনজাইমের নাম বললাম, ধরলাম এই এনজাইম, এই এনজাইম এ বি সি ডি সব সাবস্ট্রেটের উপর কাজ করতে পারে না। ধরলাম ই অন একটা এনজাইম, এই সব সময় তার সাবস্ট্রেট এর উপরই কাজ করবে। দেখা গেল এই রিয়াকশনটা রিভার্সেবল রিয়াকশন হবে, সেক্ষেত্রে এই এনজাইম আর কাজ করতে পারবে না, সেখানে অন্য এনজাইম কাজ করবে। ধরলাম ই টু, তাহলে ই টু এর সাবস্ট্রেট কে হবে? অবভিয়াসলি বি হবে। এভাবে ই3 ওর হয়তো সি হলো। মানে স্পেসিফিক এনজাইমের সাবস্ট্রেট অলওয়েজ স্পেসিফিক। কোনো একটা নির্দিষ্ট এনজাইম সবসময় একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরই কাজ করবে, আদারওয়াইজ অন্য সাবস্ট্রেটের উপর কাজ করতে পারে না। ইন কেস অফ স্পেসিফিক এনজাইম always act on a specific substance, like in case of reaction, enzymic reaction, specific enzyme always participate always act on a specific substance। একটা স্পেসিফিক এনজাইম সবসময় একটা স্পেসিফিক সাবস্টেন্সের উপর কাজ করে। যখন এই কথাটা বলা হলো, এর পরের কথা হচ্ছে এক্সাম্পল কি, লাইক লাইক এক্সাম্পল তো ছোটবেলা হয়তো পড়ে এসেছিস, যেমন গ্লুকো, তোর নাম শুনেছিস হেক্সোকাইনেজ কিংবা গ্লুকোকাইনেজ। ধরো না গ্লুকোকাইনেজ, গ্লুকোকাইনেজ এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের একটা এনজাইম। এ সব সময় একটা সাবস্ট্রেটের উপরই কাজ করে, যে সাবস্ট্রেটটা কি, গ্লুকোজ। এই গ্লুকোজকে কিসে কনভার্ট করে, গ্লুকোজ 6 ফসফেট। তাহলে গ্লুকোকাইনেজ এমন একটা এনজাইম, তার সাবস্ট্রেটকে অলওয়েজ গ্লুকোজ। তাহলে এক্সাম্পল কি, লাইক গ্লুকোকাইনেজ অ্যাক্ট অন গ্লুকোজ and converted into glucose 6 phosphate. Here glucose is a substrate of glucokinase enzyme, তাই তো? তাহলে এখানে 4 নম্বর পয়েন্টে কি আসছে, enzyme act on a specific substance, enzyme act on a specific substance in enzymic reaction, that's called substrate. And a specific enzyme always act on a specific substrate, like glucokinase করে সাবস্ট্রেট স্পেসিফিসিটি। বলো 4 নম্বর, আমাদের হিউম্যান বডি যদি ব্রেক করা হয়, হিউম্যান বডি 4টে জিনিস নিয়ে তৈরি হয়, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ আর আরএনএ। আমাদের হিউম্যান বডি যখনই ব্রেক করা হয়, ভাঙা হয়, যে 4টে ম্যাক্রো মলিকিউল নিয়ে হিউম্যান বডি তৈরি, তারা হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট আর নিউক্লিক অ্যাসিড। এই 4টে জিনিসের বাইরে কিছু পাওয়া যায় না। আমি বললাম এনজাইম একটা বায়োলজিক্যাল সাবস্টেন্স, তখনই বক্তব্য আসবে তাহলে এটা কার মধ্যে পড়ছে, এই কি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট না নিউক্লিক অ্যাসিড?
এনজাইম অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এদের মধ্যে তাহলে স্ট্রাকচারাল কম্পোনেন্টের ওপর বেস করে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচারাল কম্পোনেন্ট, এনজাইমকে আমরা দুটো কম্পোনেন্টে, দুটো ভাগে ভাগ করি। এনজাইম স্ট্রাকচার, তাহলে ফার্স্ট যে কথাটা আসছে, কোন বৈশিষ্ট্যের রেসপেক্টে আমরা ভাগ করছি? অ্যাকর্ডিং টু স্ট্রাকচারাল কম্পোনেন্ট। কম্পোনেন্ট অ্যাকর্ডিং টু স্ট্রাকচারাল কম্পোনেন্ট, স্ট্রাকচারাল কম্পোনেন্টের ওপর বেস করে আমরা এনজাইমকে দুটো ক্যাটাগরির মধ্যে ভাগ করছি। একটা হচ্ছে প্রোটিনিক এনজাইম, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নন প্রোটিনিক এনজাইম। এনজাইমকে আমরা বলছি একটা হচ্ছে প্রোটিনিক এনজাইম, একটা নন প্রোটিনিক এনজাইম। 99% এনজাইম হচ্ছে প্রোটিনিক এনজাইম। 1%, 0.1 থেকে 1% এনজাইম হচ্ছে নন প্রোটিনিক এনজাইম। ওর জন্য নর্মালি এনজাইম বলতে আমরা বলি এনজাইম যে প্রোটিনিক নেচার। নর্মালি এনজাইমের কনসেপ্ট বলার সময় বলা হয় এনজাইম যে প্রোটিনিক নেচার, কিন্তু যদি আমাকে অ্যাকুরেট ভাবে বলতে হয় তখন এক্সেপশনাল থাকে একটা, মানে নন প্রোটিনিক এনজাইমও হয়। ওকে, আমি এই কনসেপ্টটা তোর চোখের সামনে ক্লিয়ার থাকার জন্য আমি ছকটা এভাবে করলাম। অ্যাকর্ডিং টু স্ট্রাকচারাল কম্পোনেন্ট, স্ট্রাকচারাল কম্পোনেন্টের ওপর বেস করে এনজাইমকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করছি, প্রোটিনিক এনজাইম, নন প্রোটিনিক এনজাইম। যেহেতু ম্যাক্সিমাম এনজাইমই প্রোটিনিক, তাই আমরা এনজাইম বলতে জেনারেলি বুঝি কি এনজাইম যে প্রোটিনিক নেচার। কিন্তু এই কথাটা মোর অ্যাকুরেট নয়, কারণ কিছুটা এনজাইম থাকে নন প্রোটিনিক। নন প্রোটিনিক এনজাইম বলতে কাদের বলি আমরা? আরএনএ। কিছু আরএনএ নন প্রোটিনিক এনজাইম হিসাবে কাজ করে পরে। আর তাহলে ম্যাক্সিমাম যে এনজাইম বলতে আমরা বুঝি সেই এনজাইমকে আমরা বলছি প্রোটিনিক এনজাইম। সেই প্রোটিনিক এনজাইমটাকে সবসময় প্রোটিন নিয়ে তৈরি। প্রোটিন নিয়ে যে এনজাইমটা তৈরি তাকে বলছি প্রোটিনিক এনজাইম। প্রোটিনিক এনজাইমের আবার দুখানে ভাগ করা হয়। কার উপর বেস করে? প্রেজেন্স অফ নন প্রোটিনিক মেটেরিয়াল। এটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। তাহলে অ্যাকর্ডিং টু নন প্রোটিন পার্ট এর রেসপেক্টে প্রোটিনিক এনজাইমকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। একটাকে বলা হয় সিম্পল এনজাইম, আর এটাকে বলা হয় কমপ্লেক্স এনজাইম। কমপ্লেক্স এনজাইম। তাহলে প্রথমে কথা বললাম স্ট্রাকচারাল কম্পোনেন্টের উপর বেস করে ভাগ করলাম প্রোটিনিক আর নন প্রোটিনিক। প্রোটিনিক গুলোকে আমরা আবার দুটো ভাগে ভাগ করলাম কার রেসপেক্টে? নন প্রোটিন পার্ট এর প্রেজেন্সে। সিম্পল এনজাইমে কোনো রকম নন প্রোটিন পার্ট থাকে না, অ্যাবসেন্স অফ নন প্রোটিন পার্ট। এটা হচ্ছে অ্যাবসেন্স অফ নন প্রোটিন পার্ট, মানে এখানে আমি বলছি এই নন প্রোটিন পার্টের প্রেজেন্সের উপর বেস করা, মানে এখানে নেগেটিভ এখানে পজিটিভ। নন প্রোটিন পার্ট এখানে নেই, তাহলে যে প্রোটিনিক এনজাইমের স্ট্রাকচারে কোনো নন প্রোটিন পার্ট থাকে না, সবটাই প্রোটিন নিয়ে তৈরি, তাকে আমরা কি বলবো? সিম্পল এনজাইম। যে প্রোটিনের ক্ষেত্রে প্রোটিন ছাড়াও আর একটা নন প্রোটিন পার্ট থাকে তাকে আমরা কমপ্লেক্স এনজাইম বলি। তাহলে কমপ্লেক্স এনজাইমের দুখানা পার্ট হবে। এক্সাম্পল কি? একটা হবে প্রোটিন পার্ট, আর একটা কি হবে? নন প্রোটিন পার্ট। এই দুটো মিলে হচ্ছে এনজাইম, দুটোকে একসঙ্গে আমরা বলবো কমপ্লেক্স এনজাইম। আর এর ক্ষেত্রে খালি একটা পার্টই হবে, সে একটা পার্টটা কি হচ্ছে?
অনলি প্রোটিন। এর এক্সাম্পল কি? সিম্পল প্রোটিনের এক্সাম্পল কি? পেপসিন। পেপসিন হচ্ছে সিম্পল প্রোটিনের এক্সাম্পল। সিম্পল এনজাইমের এক্সাম্পল হচ্ছে পেপসিন। এটা একটাই আছে, মনে রাখিস। এবার আছে কমপ্লেক্স এনজাইম। এখানেও যখন ওই প্রেজেন্স অফ নন প্রোটিনের ক্ষেত্রে ভাগ করা হয়, 1% হয় সিম্পল প্রোটিন, 99% হয় কমপ্লেক্স প্রোটিন। তাহলে আমরা এনজাইম বলতেই কাকে বুঝি? এনজাইম বলতেই বুঝি কমপ্লেক্স প্রোটিনিক স্ট্রাকচার। এনজাইম মানে হচ্ছে কমপ্লেক্স প্রোটিনিক স্ট্রাকচার। তার মানে কি সিম্পল প্রোটিন এনজাইম নেই? আছে, এক্সেপশনাল একটা। নন প্রোটিন এনজাইম নেই? আছে, এক্সেপশনাল, খুবই কম, রাইবোজাইম বা আরএনএ কন্টেনিং এনজাইম। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এনজাইম বলতে আমরা বুঝি কি? প্রোটিনিক নেচার। ইট ইজ এ জেনারেলি complex proteinic structure. It has two parts, protein or non-protein part. Protein or non-protein part. In case of complex enzyme, এই যে প্রোটিন পার্টটাকে আমরা একটা নাম দিই। প্রোটিন পার্টটাকে বলা হয় অ্যাপো এনজাইম। এই যে প্রোটিন পার্টটা, এটা বলা হয় অ্যাপো এনজাইম। অ্যাপো এনজাইম। আর যে নন প্রোটিন যে পার্টটা, এটাকে বলা হয় কোফ্যাক্টর। প্রোটিন আর নন প্রোটিন দুটো মিলে যে কমপ্লেক্স এনজাইমটা তৈরি হচ্ছে, এই কমপ্লেক্স এনজাইমটাকে আমরা একসঙ্গে বলি, দুটোকে একসঙ্গে বলা হয় হলো এনজাইম। তাহলে কমপ্লেক্স এনজাইমের ক্ষেত্রে অ্যাপো এনজাইম কোফ্যাক্টর কম্বাইন হয়ে যে হোল এনজাইম তৈরি করে, তাকে আমরা বলি হলো এনজাইম। তাহলে আলাদা করে দিয়ে বলে হোয়াট ইজ হলো এনজাইম? কি বলবো? হলো এনজাইম ইজ এ অন টাইপ অফ complex proteinic structural enzyme. It has two parts, proteinic and non-proteinic part. Its proteinic part is called apoenzyme, non-proteinic part is called cofactor. দিয়ে এই ইকুয়েশন দিতে হবে, হলো এনজাইম ইকুয়াল টু অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর। কমপ্লেক্স এনজাইমের ক্ষেত্রে দুখানা পার্ট থাকছে। একটা পার্টকে আমরা বলছি অ্যাপোপ্রোটিন, যেটা অনলি প্রোটিন নিয়ে তৈরি। আর একটাকে কি বলছি? একটাকে বলছি কোফ্যাক্টর, যাকে আমরা অ্যাকচুয়ালি বলছি নন প্রোটিন পার্ট। এটাকে একবারে কনসেপ্ট ক্লিয়ার করে নে, হ্যাঁ। কোফ্যাক্টর, কোফ্যাক্টরটাকে এবার আমরা আবার দুটো ভাগে ভাগ করি। এবার ভাগ করছি কার? কোফ্যাক্টরে ভাগ করছি। কোফ্যাক্টরকে দুটো ভাগে ভাগ করছি অ্যাকর্ডিং টু কেমিক্যাল বেসিস। খুব ভালো। তাহলে কোফ্যাক্টরকে দুটো ভাগে ভাগ করলাম অ্যাকর্ডিং টু কেমিক্যাল বেসিস। ইনঅর্গানিক কোফ্যাক্টর, অর্গানিক কোফ্যাক্টর। ইনঅর্গানিক কোফ্যাক্টরের মধ্যে জেনারেলি কারা থাকে? ডিফারেন্স টাইপের আয়ন বললাম। ডিফারেন্স টাইপের আয়ন, ক্যালসিয়াম মানে দুটো প্লাস দিতে হয়, হ্যাঁ। ম্যাগনেসিয়াম দুটো প্লাস, কপার, আয়রন, এরকম ইটিসি। এই সমস্তগুলোকে আমরা বলি ইনঅর্গানিক কোফ্যাক্টর। অর্গানিক কোফ্যাক্টরের মধ্যে কারা পড়ে? অর্গানিক কোফ্যাক্টরের মধ্যে পড়ে এফএডি, এনএডি প্লাস, ওকে, পিএলপি। এই সমস্তগুলো হচ্ছে অর্গানিক কোফ্যাক্টরের মধ্যে পড়ে। এদের মধ্যে আবার দুটো ভাগে ভাগ করা হয় ফার্দার। ইনঅর্গানিক কোফ্যাক্টর গুলো অ্যাপো এনজাইমের সঙ্গে টাইটলি অ্যাটাচমেন্ট আছে না লুজলি অ্যাটাচমেন্ট আছে? বাইন্ডিং প্রপার্টি, বাইন্ডিং প্রপার্টি, বাইন্ডিং প্রপার্টির ওপর রেসপেক্টে আমরা ইনঅর্গানিক কোফ্যাক্টরকে আবার দুটো ভাগে ভাগ করি। কিছু কিছু ইনঅর্গানিক কোফ্যাক্টর অ্যাপো এনজাইমের সঙ্গে টাইটলি বাউন্ডেড থাকে। যারা টাইটলি বাউন্ডেড থাকে, কিছু থাকে টাইটলি বাউন্ডেড,
আর কিছু থাকে লুজলি বাউন্ডেড। টাইটলি আর লুজলি। যে টাইটলি বাউন্ডেড থাকে তাকে আমরা বলি মেটালো এনজাইম। যে টাইটলি বাউন্ডেড ফর্মে থাকে তাকে আমরা বলছি মেটালো এনজাইম। মেটালো এনজাইম। আর কিছু থাকে যারা লুজলি বাউন্ডেড থাকে তাকে আমরা বলি মেটালো অ্যাক্টিভেটেড এনজাইম। অ্যাক্টিভেটেড এনজাইম। দেখ, কোফ্যাক্টরকে দুই ভাগে ভাগ করলাম, ইনঅর্গানিক কোফ্যাক্টর, অর্গানিক কোফ্যাক্টর। ওকে, যারা টাইটলি বাউন্ডেড থাকে, যারা টাইটলি বাউন্ডেড থাকে তাকে আমরা বললাম মেটালো এনজাইম। এক্সাম্পল কি? কপার। এক্সাম্পল হচ্ছে কপার। যখন আমি এক্সাম্পল বলবো তখন এনজাইম কোন এনজাইমের সঙ্গে অ্যাটাচ সেটা না বললে এক্সাম্পল কমপ্লিট হবে না। যখন মেটালো এনজাইমের এক্সাম্পল বলবো সেখানে বলবো হেয়ার কপার অ্যাক্ট অ্যাজ এ ইনঅর্গানিক আয়ন। মেটালো এনজাইম এক্সাম্পল বলে বলতে হবে সাইটোক্রোম সি। এক্সাম্পলের ক্ষেত্রে যখনই আসবো তখনই আমি বলবো সাইটোক্রোম সি এক্সাম্পল। সাইটোক্রোম সি। হেয়ার copper Cu plus act as a metallo here act as a inorganic cofactor. Cytochrome C is a one type of metalloenzyme here Cu plus act as inorganic cofactor. তবে কমপ্লিট হবে মেটালোএনজাইমের এক্সাম্পল। তাহলে মেটালোএনজাইম মানে কি বলবো? মেটালোএনজাইম is a one type of complex enzyme here apoenzyme tightly bounded. Here apoenzyme is tightly bounded with inorganic ion and form a specific enzymic structure. Form a specific enzymic structure. মেটালো এনজাইমের ক্ষেত্রে যে আয়নগুলো পার্টিসিপেট করে আয়নগুলো এনজাইমে একটা স্পেসিফিক স্ট্রাকচার ফরমেশনে পার্টিসিপেট করে। যদি আমি সাপোজ ধরলাম এইটা একটা এনজাইম, বুঝলি, এইটা ধর একটা এনজাইম, এটা এনজাইম, যে এনজাইমে এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। ধরলাম এখানে করে একটা কপার আয়ন বসানো আছে, এখানে একটা কপার আয়ন আছে। কপার আয়ন থাকার জন্য এরা এইভাবে এই ধরনের অ্যাক্টিভ সাইটটা তৈরি করেছে। যদি এখান থেকে কপার আয়নটাকে আমি রিমুভ করে দিই তাহলে এই অ্যাক্টিভ সাইটটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়ে এরা এরকম হয়ে যাবে, এরা হয়তো এরকম হয়ে গেল। তার মানে কোনো একটা আয়নের প্রেজেন্স যখন এনজাইমে একটা স্পেসিফিক স্ট্রাকচার ক্রিয়েট করতে হেল্প করে সেই সেই এনজাইমগুলোকে আমরা বলি মেটালো এনজাইম। তাহলে মেটালো এনজাইমের ক্ষেত্রে আয়নগুলো কি করে? এনজাইমের স্পেসিফিক স্ট্রাকচার ফরমেশনে পার্টিসিপেট করে। তাহলে মেটালো এনজাইমের ক্ষেত্রে কোফ্যাক্টরের রোল হচ্ছে স্পেসিফিক এনজাইমিক স্ট্রাকচার ফরমেশন করা। তাহলে ইন কেস অফ মেটালো এনজাইম ইনঅর্গানিক কোফ্যাক্টর পার্টিসিপেট ইন স্পেসিফিক এনজাইম স্ট্রাকচার ফরমেশন, তাই তো? স্পেসিফিক এনজাইম স্ট্রাকচার ফরমেশন, এটা হচ্ছে মেটালো এনজাইম। এবার আসছি আমি মেটালো অ্যাক্টিভেটেড এনজাইম। মেটালো অ্যাক্টিভেটেড এনজাইমের ক্ষেত্রে এক্সাম্পল কি? এক্সাম্পল হেক্সোকাইনেজ, দরকার নাই তোর নাম শুনলে, এটা গ্লুকোকাইনেজ। গ্লুকোকাইনেজ এ কি লাগে? Mg2+। গ্লুকোকাইনেজ বা হেক্সোকাইনেজ এনজাইমের ক্ষেত্রে মেটালো অ্যাক্টিভেটেড এনজাইমের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম অ্যাক্ট অ্যাজ এ ইনঅর্গানিক কোফ্যাক্টর। তাহলে মেটালো এনজাইম আর মেটালো অ্যাক্টিভেটেড এনজাইমের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এরকমই,
ধর এটা একটা মেটালো অ্যাক্টিভেটেড এনজাইম, এনজাইমের অ্যাক্টিভ সাইট অলরেডি এভাবে তৈরি হয়ে আছে, এখানে একটা সাবস্টেট এসছে, সাবস্টেট। নর্মালি সাবস্টেটের সঙ্গে এনজাইমে কোনো রকম রিয়াকশন হবে না যতক্ষণ না এখানে কোনো মেটাল না চলে আসবে। সাপোজ ধরলাম এটা একটা মেটাল, এই আমি সাপোজ ধরলাম এটা হচ্ছে গ্লুকোকাইনেজ, গ্লুকোকাইনেজ, এটা হচ্ছে গ্লুকোজ। এর মাঝে যখনই ম্যাগনেসিয়াম Mg2+ চলে আসবে তখন এদের মধ্যে ইন্টারঅ্যাকশনটা বাড়বে। তার মানে এই ম্যাগনেসিয়াম কিন্তু, খেয়াল করে, এই ম্যাগনেসিয়াম কিন্তু এনজাইমের স্ট্রাকচারের এলিমেন্ট না, স্ট্রাকচারের মধ্যে নেই, কিন্তু এনজাইমটা যখন কাজ করবে তখন কিন্তু এর উপস্থিতিটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে এর প্রেজেন্সে এর কাজটা করছে। এ যখন নেই তখন এনজাইমটার এক্সিস্টেন্স আছে কিন্তু এনজাইমটা ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। তাহলে এখানে ওর জন্যই বলা হয়েছে মেটালো অ্যাক্টিভেটেড এনজাইম। যখন কোনো মেটালের প্রেজেন্সে কোনো একটা এনজাইম তার অ্যাক্টিভিটি শো করে তখন তাকে বলা হয় মেটালো অ্যাক্টিভেটেড এনজাইম। তাহলে যদি বলে মেটালো অ্যাক্টিভেটেড এনজাইম শর্ট নোট কি বলবো? মেটালো অ্যাক্টিভেটেড এনজাইম ইজ এ অন টাইপ অফ কি কমপ্লেক্স এনজাইম। ইটস ইটস কন্টেইন ইনঅর্গানিক কোফ্যাক্টর, ইটস ইনঅর্গানিক কোফ্যাক্টর helps to বা its inorganic cofactor participate in enzyme activity। মেটালো এনজাইমে কি বললাম? ইনঅর্গানিক কোফ্যাক্টর পার্টিসিপেট ইন এনজাইম স্ট্রাকচার ফরমেশন। এখানে স্ট্রাকচার ফরমেশন নয়, এখানে পার্টিসিপেট ইন এনজাইমিক অ্যাক্টিভিটি। পার্থক্য এটাই, মেটালো অ্যাক্টিভেটেড এনজাইমের ক্ষেত্রে পার্টিসিপেট করছে কোথায়? এর অ্যাক্টিভিটিতে। আর মেটালো এনজাইমে কি করছে? পার্টিসিপেট করছে এনজাইমের স্ট্রাকচার ফরমেশনে। পার্থক্যটা ভালো করে বোঝ। আমার যদি কোফ্যাক্ট যদি বলে যে মেটালো এনজাইম শর্ট নোট লেখো, মেটালো অ্যাক্টিভেটেড এনজাইম শর্ট নোট লেখো, ফার্স্ট ফার্স্ট চারখানা পয়েন্টে আমার অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেটালো এনজাইম অন টাইপ অফ কমপ্লেক্স এনজাইম, এক নম্বর কথা হয়ে গেল। দু নম্বর হচ্ছে ইট কন্টেইন ইনঅর্গানিক কোফ্যাক্টর, ইট কন্টেইনিং ইনঅর্গানিক কোফ্যাক্টর হুইচ পার্টিসিপেট ইন এনজাইম অ্যাক্টিভিটি, যে এনজাইমের অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে। আমার 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার। 3 নম্বর পয়েন্টে আসবো এক্সাম্পল। এক্সাম্পলে কি বলবো? ম্যাগনেসিয়াম অ্যাক্ট অ্যাজ এ ইনঅর্গানিক কোফ্যাক্টর ইন গ্লুকোকাইনেজ এনজাইম। এক্সাম্পল কমপ্লিট। 4 নম্বরে বলবো মেকানিজম। এই মেটালো অ্যাক্টিভেটের ক্ষেত্রে এই এনজাইমগুলো অ্যাকচুয়ালি কি করে? এনজাইমের স্ট্রাকচার ফরমেশন করে না অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে? Here, inorganic cofactor generally participate in enzyme activity. In presence of inorganic cofactor, enzyme activity increases. ওকে, এই চারখানা পয়েন্ট যদি আমি করতে পারি